মধ্যবয়সী এই দম্পতি যাদের জীবন একসময় ভালোই চলছিল, কিন্তু হঠাৎ ঘরবাড়ির দাম প্রচণ্ড কমে যাওয়ায় এখন তাদের অবস্থা এমন যে প্রতিদিন শুধু শাকসবজি আর ভাত খেয়ে কোনো রকম টিকে আছেন। চরম বিপদের মুখে পড়া এই দম্পতি হঠাৎ একদিন জানতে পারলেন যে তাদের এক বন্ধু পরকীয়া করছে, আর সেই বন্ধুটি নিজেরই অপকর্ম বা নোংরা সম্পর্কের কথা গোপন রাখার জন্য গোপনে অন্যজনকে ৩ কোটি কোরিয়ান ওন বা প্রায় ৩০ মিলিয়ন ওন টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। এই ঘটনাটি সেই দরিদ্র দম্পতির মাথায় উপার্জনের এক নতুন বুদ্ধি বা আইডিয়া ঢুকিয়ে দিল। তারা সিদ্ধান্ত নিল এবার থেকে তারা মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে টাকা আদায় বা ব্ল্যাকমেইল করবে। সেই দিন রাতে ট্যাক্সি ড্রাইভার সাসা তার গাড়িতে দুজন মহিলা যাত্রীকে উঠালেন। গাড়ি ছাড়ার সাথে সাথেই গাড়ির পেছনের সিট থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর এবং ব্যক্তিগত কথাবার্তা শোনা যাচ্ছিল। মোটামুটি নিশ্চিত হওয়া গেল যে তারা দুজন প্রেমিকা। ছোট চুল রাখা মেয়েটির নাম শাওশাও আর বড় চুল রাখা মেয়েটির নাম জিজি। তাদের কথা শুনে মনে হলো যে তারা অনেক আগে থেকেই একে অপরের সাথে প্রেম করত, কিন্তু পরে জিজি বিয়ে করে ফেলেছে। এখন আবার যেন তাদের পুরনো প্রেম নতুন করে জেগে উঠেছে। শাওশাও বারবার তাদের সম্পর্ক নিয়ে একটা স্পষ্ট সিদ্ধান্তে আসতে চাইছিল বা সম্পর্কের স্থায়িত্ব চাইছিল, কিন্তু জিজি বারবারই সেই কথা এড়িয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে সাসার গাড়িটি একটি বড় আলিশান বাড়ির সামনে এসে থামল। দুই মেয়ে ঝগড়া করতে করতে গাড়ি থেকে নেমে গেল। গাড়ির রিয়ার ভিউ মিরার বা পেছনের আয়নায় দেখা যাচ্ছিল তারা রাস্তার পাশে দাঁড়িয়ে তর্ক করছে। দেখেই বোঝা যাচ্ছে এটি অত্যন্ত অভিজাত এলাকা, যেখানে শুধু ধনীরাই বাস করে। হাতে টাকা আছে, আবার পরকীয়াও করছে, তাও আবার সমলিঙ্গের সম্পর্কে জড়িয়ে আছে। সব মিলিয়ে তারা ছিল ব্ল্যাকমেইল করার জন্য একদম পারফেক্ট টার্গেট। তবে এই দুজনকে দেখে মনে হচ্ছিল তাদের অবস্থা খুব একটা ভালো নয়, তাই সাসা খানিকটা দ্বিধায় ছিল যে তাদের উপর হাত দেওয়া ঠিক হবে কিনা। কিন্তু তার স্ত্রী ইউজেন ছিল বেশ শক্ত মনের। সে বলল তাদের মধ্যে সম্পর্ক থাকুক বা ভেঙে যাক, তাতে কিচ্ছু যায় আসে না। জ্বালামন কথা হলো তারা যদি পরকীয়া বা ভুল কোনো কাজে জড়িয়ে থাকে তবে তাদের কাছ থেকে টাকা আদায় করা যাবেই। ইউজেনদের বর্তমান জীবন খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমের দিনেও তারা টাকা বাঁচানোর জন্য এসি চালাতে পারে না। এমনকি এক প্লেট ছোট মাছের তরকারিও দুজনে ভাগ করে খেতে হয়। আর সবথেকে মেজাজ খারাপের বিষয় হলো তারা খুব হিসেব করে যে টাকা জমিয়েছিল, সাসা তার এক ভুলেই সব শেষ করে দিল। সে ভুল করে বাটন চাপায় 500 বোতল মিনারেল ওয়াটার অর্ডার করে ফেলেছে। আর এই মাসের পুরো হাত খরচের টাকা তো ওখানেই চলে গেল। তাই এখন এই দম্পতির একটাই লক্ষ্য, খুব দ্রুত আরেকটা ব্ল্যাকমেইল করার মতো টার্গেট খুঁজে বের করতে হবে। তারা গত রাতের ট্যাক্সির জিপিএস রেকর্ড দেখে জিজির সেই আলিশান বাড়ির ঠিকানায় পৌঁছালো, কিন্তু সেখানে তো প্রচুর মানুষ থাকে আর নিচের সিকিউরিটি গার্ড কাউকে সহজে ভেতরে ঢুকতে দেবে না। এখন তারা বুঝবে কিভাবে যে ঠিক কোন ফ্ল্যাটে বা কোন দরজায় তারা থাকে? সাসার হঠাৎ মনে পড়ল সেদিন ট্যাক্সিতে আসার সময় শাওশাও নিজের বাসার একটা ঠিকানা দিয়েছিল। দুজনের সাথে সাথে সেই ঠিকানায় গিয়ে উপস্থিত হলো এবং গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। অবশেষে টার্গেট বেরিয়ে এলো। সে মাতাল হয়ে বাড়ি ফিরছিল। দেখেই মনে হচ্ছে তাদের মধ্যে ব্রেকআপ বা ঝামেলা চলছে। এভাবে টানা 7 দিন নিচে পাহারা দেওয়ার পর দেখা গেল শাওশাও রোজ মাতাল হয়ে বাড়ি ফিরছে, কিন্তু সে জিজিকে খুঁজতে যাচ্ছে না। কিন্তু ইউজেন আর সাসা হাল ছাড়ার পাত্র নয়। তারা তাদের পিছু নিয়ে অবশেষে শাওশাওয়ের আরেকটা নতুন ঠিকানা খুঁজে পেল। শাওশাও দ্রুত গাড়ি চালিয়ে একটা চার্চ বা গির্জার সামনে গিয়ে থামল, যেখানে তার প্রেমিকা জিজি প্রার্থনায় ব্যস্ত ছিল। জিজির চেহারা দেখেই বোঝা যাচ্ছিল সে খুব ভয় পেয়েছে এবং দুশ্চিন্তায় আছে, পাছে কেউ পরিবারের কেউ দেখে ফেলে। সে কোনো মতে একটা বাহানা বানিয়ে বাইরে বেরিয়ে এলো। শাওশাও তার পিছু পিছু গেল। তার মানে হলো তাদের দেখা হওয়া সময়ের ব্যাপার। ইউজেন আর সাসা আড়ালে থেকে সব রেকর্ড করছিল। একজন দরজার পাশে লুকিয়ে কথা রেকর্ড করছে, আর একজন বাইরের জানালা দিয়ে ছবি তুলছে। শাওশাও বলছিল যে আলাদা থাকার সময়টা তার জন্য খুব যন্ত্রণাদায়ক ছিল। সে ঠিকমতো খেতেও পারছে না, ঘুমোতেও পারছে না। সে জিজিকে বিপদে ফেলতে চায় না, কিন্তু তার না এসেও উপায় নেই। এই কথা শুনে জিজির মন গলে গেল। আসলে সেও শাওশাওকে খুব মিস করছিল। এভাবেই তারা সব অভিমান ভুলে একে অপরকে জড়িয়ে ধরল। কিন্তু দুর্ভাগ্যবশত এই গুরুত্বপূর্ণ দৃশ্যটি একটি দেওয়ালের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল। সাসা ছবি তুলতে পারল না, আবার ইউজেনের রেকর্ড করা আওয়াজটাও পরিষ্কার ছিল না। তবে তাতে সমস্যা নেই, কারণ এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল জিজির অবস্থান খুঁজে বের করা, কারণ সেই ছিল তাদের আসল টার্গেট। জিজি যখন তার পরিবারের সাথে চার্চ থেকে বের হলো, ইউজেন আর সাসা বাকে অনুসরণ করে সেই আলিশান অ্যাপার্টমেন্টে ফিরে এলো। দেখা গেল সে তার শ্বশুর শাশুড়ির সাথেই একই বিল্ডিংয়ে থাকে, তবে ভিন্ন ফ্লোরে। শাশুড়ি নিশ্চয়ই তাকে সারাক্ষণ নানা কাজে ব্যস্ত রাখে। ধনী মানুষের জীবন বাইরে থেকে চাকচিক্যময় মনে হলেও ভেতরে ভেতরে তারা কত কষ্ট আর অপমান সহ্য করে তা বলার মতো না। সাচা কোনো মতে মানুষের ভিড় ধরে তাদের সাথে লিফটে উঠে পড়ল, আর এতেই সে ফাইনালি তাদের সঠিক ফ্ল্যাট নাম্বার বা ঠিকানাটা জেনে গেল। জিজির নিজের হাতে বানানো সাবান তৈরির একটা ছোট শপ বা ওয়ার্কশপ আছে। এই দোকানে সচরাচর কোনো কাস্টমার আসে না। সম্ভবত এটা তার শখের কাজ। দোকানের চাবি তার ননদ বা স্বামীর বোনের কাছে থাকে। এদিকে শাশুড়ি সারাক্ষণ জিজির হাতের কাজের জিনিসের উপর নজর রাখে এবং নিজের শখ মেটাতে সেগুলো বিলিয়ে দেয়।
যেমন তার মেয়ে অর্থাৎ জিজির ননদের বিয়ে ঠিক হয়েছে। হবু বর যখন বিয়ের প্রস্তাব নিয়ে এলো তখন জিজিকে এই রান্নাঘরে সারাক্ষণ খাটতে হয়েছে। সামান্য একটু দেরি হলেই শাশুড়ি চোখ রাঙানি দিত। কোনো মতে কাজ শেষ করে জিজি যখন স্টোর রুমে একটু জিরিয়ে নিতে গেল তখনই সে শাশুড়ি আর ননদের গোপন কথা শুনে ফেলল। শাশুড়ি খুব চিন্তিত যে তার মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে না আবার কষ্ট পায়। নিজে যেমন আচরণ করে সে অন্যকেও ঠিক তেমনটাই মনে করে। সে সব সময় জিজিকে চাকরানির মতো ব্যবহার করেছে এবং মনে করে এতে কোনো দোষ নেই। উল্টো সে মনে করে তার ছেলে এত যোগ্য, তাকে বিয়ে করা জিজির সৌভাগ্য। বিয়ের সময় শাশুড়ি জিজির পরিবার থেকে ৩ কোটি টাকা যৌতুক নিয়েছিল। এখন নিজের মেয়ে যখন অন্য বাড়িতে বউ হয়ে যাচ্ছে তখন সে চিন্তিত যে মেয়েও না এমন শাশুড়ি পায়। মেয়ের যাতে মান সম্মান থাকে সেজন্য সে একটা বাক্স বের করলো। এটা বোধহয় PN বা বিয়ের একটা ঐতিহ্যবাহী উপহার। কোরিয়া যেহেতু চীনা সংস্কৃতির ঐতিহ্যের অংশ, তাই তাদের বিয়ের অনুষ্ঠানে এখনও এই স্বর্ণের উপহারের রেওয়াজ আছে। এই 2টি স্বর্ণের পাখি বা হাঁস খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি এবং ওজনে 500 গ্রাম। এগুলো জিজি যখন বিয়ের সময় তার বাবার বাড়ি থেকে এনেছিল সেগুলো তার নিজের সম্পদ। এখন সেই শাশুড়ি এই স্বর্ণের পাখিগুলো নিজের মেয়েকে দিয়ে দিচ্ছে যাতে শ্বশুর বাড়িতে মেয়ের সম্মান বাড়ে। জিজি স্টোর রুমে লুকিয়ে এই সব কথা পরিষ্কার শুনতে পাচ্ছিল। খুব রাগ হচ্ছিল তার, কারণ বাবা মা সেই স্বর্ণের পাখিগুলো তাকে দিয়েছিল যাতে বিয়ের পর তাকে কেউ ছোট না করতে পারে, কেউ তাকে অবহেলা না করতে পারে। আর এখানে কিনা শাশুড়ি তার প্রাপ্য সম্মানটুকুও কেড়ে নিয়ে ননদকে দিয়ে দিচ্ছে, আর সেটাকে নিজের বা ছেলের বাড়ির উপহার হিসেবে দেখাচ্ছে। এটা কতটা পরিহাসের বিষয়। জিজি খুব চাইছিল দরজা খুলে বের হয়ে গিয়ে সরাসরি শাশুড়িকে সব কথা বলে দিতে, কিন্তু সে ভাবল এখনই এই বিষয় নিয়ে ঝগড়া করলে তার সামনের দিনগুলো আরও নরক হয়ে উঠবে। তাই সে নীরবে সব অপমান সহ্য করে নিল। এরপর সে তার সব কষ্ট আর ক্ষোভ শাওশাওয়ের বক্সিং সেন্টারে গিয়ে ঝাড়ত। শাওশাও তাকে খুব ভালোবাসতো। সে চাইতো জিজি যেন তার কাছে মন খুলে সবকিছু শেয়ার করে। জিজিকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য তারা দুজনে ক্যাম্পিংয়ে গেল, আর সেখানে লুকিয়ে গাঁজাও সেবন করল। তবে তারা জানতো না যে ইউজেন আর সাসা পুরো সময় তাদের ওপর নজর রাখছিল। তারা দেখলো দুজন আবেগে একে অপরের কাছাকাছি এলো, তারপর তাঁবুর ভেতরে ঢুকে পড়ল। সাসা আর ছবি তুলতে পারছিল না, তাই ইউজেন দায়িত্ব নিল। তাঁবুর ভেতরে তারা যখন ঘনিষ্ঠ হতে শুরু করলো ঠিক তখনই জিজির মাথায় এলো যে তাকে বাড়ি ফিরতে হবে, না হলে শাশুড়ি সন্দেহ করবে। শাওশাও এটা মেনে নিতে পারল না। সে ভেঙে পড়ল। সে এই লুকোচুরির জীবন আর নিতে পারছে না। সে চায় জিজি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিক, কিন্তু জিজি আজও কথাটা এড়িয়ে গেল। সে শাওশাওকে ছেড়েও থাকতে পারছে না, আবার সাহস করে ডিভোর্সও দিতে পারছে না। তাদের মধ্যে কথা কাটাকাটি হলো, আবার ব্রেকআপের সুর। তবে তাতে কিছু যায় আসে না, কারণ তাদের এই অন্তরঙ্গ ছবি বা ভিডিও অলরেডি সাসাদের কাছে আছে। জিজি নিশ্চয়ই চাইবে না তার এই সমলিঙ্গের সম্পর্কের কথা তার শ্বশুরবাড়ির কেউ জানুক। ইউজেন আর সাসা সেই ছবি নিয়ে ব্ল্যাকমেল শুরু করলো। এবার তারা 4 কোটি টাকা দাবি করলো। পরের দিন জিজি তার স্টোর রুমে সেই ব্ল্যাকমেল লেটারটি পেল। প্রথমে তার মনে হয়েছিল শাওশাও নিশ্চয়ই এই কাজ করেছে, কারণ শাওশাও বারবার তাকে বিয়ের কথা বলছিল এবং তাদেরও টাকার খুব দরকার ছিল। শাওশাও অনেক কান্নাকাটি করে বোঝালো যে সে কখনোই এত নিচু মানের কাজ করতে পারে না, কিন্তু কথার তো কোনো দাম নেই। শাওশাও প্রতিজ্ঞা করল যে সে এই ব্ল্যাকমেলকারীকে খুঁজে বের করবেই এবং নিজের সততা প্রমাণ করবে। অন্যদিকে জিজির কাছে তো অত টাকা নেই। সেই টাকা জোগাড় করার জন্য সে একটা বুদ্ধি বের করলো। সে তার হাতে বানানো সাবান দিয়ে হুবহু সেই স্বর্ণের পাখির মতো একটা আকৃতি তৈরি করলো এবং তার উপর সোনালী রঙের প্রলেপ দিল। তারপর শাশুড়ির অগোচরে আসল স্বর্ণের পাখির সাথে বদলে ফেলল। আসলে ওগুলো তো তার নিজেরই জিনিস ছিল, তাই এটা এক ধরনের অধিকার ফিরে পাওয়া। টাকা দেওয়ার দিন জিজি নির্দিষ্ট জায়গায় সেই সাবানগুলো রেখে এলো। সাথে একটা হারমেস ব্যাগও দিল, যেন একটু বেশি উদার মনে হয়। ইউজেন আর সাসা সেই জিনিসগুলো নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করল। দুজনে দামি ব্যাগ আর স্বর্ণ ভেবে খুব খুশি হয়ে উদযাপন করতে যাবে। ঠিক তখনই দেখলো কেউ তাদের পিছু নিয়েছে। আসলে শাওশাও প্রতিজ্ঞা করেছিল সে ব্ল্যাকমেলকারীকে ধরবেই। এবার তারা পালাচ্ছে আর শাওশাও তাদের পেছনে ধাওয়া করছে। তাদের আর পালানোর কোনো পথ ছিল না। ইউজেন এবং সাসা বাধ্য হয়ে আলাদা হয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু তারা তো বেশ দুর্বল। জিম ট্রেনার হিসেবে কাজ করা শাওশাওয়ের শক্তির সাথে কি আর তারা পারে? সাসা ভয়ে দিশেহারা হয়ে দৌড়াতে গিয়ে একটা দুর্ঘটনার কবলে পড়ল। প্রচণ্ড একটা শব্দ হলো আর সাসা মাথা ঘুরে পড়ে গেল। কোনো রকমে ধুকতে ধুকতে সে কয়েক পা হাঁটার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত রাস্তার পাশেই জ্ঞান হারালো। এদিকে ইউজেনও ধরা পড়ে গেল। তার কাছে থাকা স্বর্ণের পাখিগুলো শাওশাওয়ের হাতে চলে এলো। রাগে অন্ধ হয়ে শাওশাও ইউজেনকে
বেশ কয়েক ঘা বসিয়ে দিল। এখন অবস্থা হলো এই, স্বামী স্ত্রী দুজনেই মার খেলো আর ব্ল্যাকমেলার হওয়ার মিষ্টি ফলটা হাতে নাতে পেয়ে গেল। মার খাওয়ার পর সাশা জিজিকে ফোন করে জানালো যে সে আসল অপরাধীকে ধরে ফেলেছে, কিন্তু উল্টো দিক থেকে জিজি শান্ত গলায় বলল, সব বাদ দাও, সে নিজেই সব পরিষ্কার করে ফেলেছে। স্বর্ণের পাখিগুলো অন্যদেরই দিয়ে দেওয়া ভালো, সেটা না হয় তার নিজের পরকীয়া করারই একটা শাস্তি। শাশুড়িও যে তার সাথে ভালো ব্যবহার করেনি সেটাও একটা বড় কারণ ছিল। তাই পাখিগুলো হাত বদল হওয়াতে একদিক দিয়ে শাশুড়িরও শাস্তি হলো। তার বাবা যখন এই স্বর্ণের পাখিগুলো দিয়েছিলেন সেটা দিয়েছিলেন যাতে তার মেয়ে সুখী হয়, কিন্তু এখন সে কেমন জীবন কাটাচ্ছে তা তো সবাই জানে। জিজি সাশার কাছে সন্দেহ করার জন্য ক্ষমা চাইল। সে কথা দিল যে এখন থেকে আর নিজের মনের ভেতর এসব নিয়ে দোটানায় ভুগবে না। এবার সে যা করবে একদম সরাসরি করবে। এবার সে মন খুলে প্রেম করবে। 이게 나쁜 거라면 সাশা, আমরা এখন মন খুলে প্রেম করি। আচ্ছা, যদি এটাই ভুল হয় তবে এই ভুলটাই ভালোভাবে করব। ব্ল্যাকমেলের ঘটনাটা শেষমেশ এই দুই মেয়ের সম্পর্ককে আরো পাকাপোক্ত করে দিল। স্বর্ণের পাখি বদলানোর ঘটনাটা তো একদিন না একদিন ফাঁস হবেই। হতে পারে জিজি মনে মনে ডিভোর্স দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছে এবং তার সমকামী হওয়ার বিষয়টিও সবার সামনে প্রকাশ করে দেবে। এদিকে ইউজেন রাস্তার পাশ থেকে সাশাকে কুড়িয়ে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটল। ব্ল্যাকমেলের এই নোংরা পথে নেমে তাদের বেশ চড়া মূল্যই দিতে হলো। তবে ভাগ্যের জোরে সাশা গাড়ি দুর্ঘটনায় খুব একটা গুরুতর আহত হয়নি, শুধু হালকা ব্রেন কনকাশন বা মাথায় আঘাত পেয়েছে। হাসপাতালের বিছানায় জ্ঞান ফেরার পর সাশা প্রথমেই একটা ফোন করল, কিন্তু সেই ফোনটা তার স্ত্রী ইউজেনের কাছে ছিল না। ওদিকে ইউজেন একা বাড়ি ফিরে দেখল তার দরজার সামনে একজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে কি যেন করছে। সে তাকে জিজ্ঞেস করল কি দরকার তার। লোকটা সাথে সাথে দৌড়ে পালালো, আর তার দরজার ওপর লাল রং দিয়ে লেখা, যেমন কর্ম তেমন ফল। তবে কি তাদের অতীতের কোনো ভুক্তভোগী তাদের বাড়ির ঠিকানা খুঁজে বের করে প্রতিশোধ নিতে এসেছে? ইউজেন যত ভাবছে ততই ভয় পাচ্ছে। সে দ্রুত সাশাকে ফোন করল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অস্থির হয়ে ইউজেন হাসপাতালে ছুটে গেল, কিন্তু গিয়ে দেখল সাশা হাসপাতালের বেডে নেই। আবার ফোন করল, এবার সাশা ধরল, কিন্তু সাশা বলল সে এতক্ষণ ফোন ধরতে পারেনি কারণ সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ঘুমাচ্ছিলে? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম, আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে এলাম, তুমিও তাড়াতাড়ি বিশ্রাম নাও। আচ্ছা, বুঝেছি। সাশা কেন মিথ্যা বলছে? এক অজানা ভয় যেন শীতের ঠান্ডা বাতাসের মতো ইউজেনের সারা শরীরে ছড়িয়ে পড়ল। ইউজেন আর পাল্টা কোনো প্রশ্ন করল না। সে একা বাড়ি ফিরে দরজার লেখাগুলো পরিষ্কার করল। আবার কোনো সন্দেহভাজন ব্যক্তি যেন না আসতে পারে সেজন্য সে দরজায় একটা সিসি ক্যামেরা বসালো। কিছুদিন পর সাশা হাসপাতাল থেকে ছাড়া পেল। শরীর পুরোপুরি সুস্থ না হতেই সে আবার গাড়ি চালানো শুরু করলো, এমনকি বাড়িও ফিরল না, সরাসরি কাজে চলে গেল। এই আচরণটা যেন এমন যে সে ভেতরে ভেতরে অপরাধ বোধে হুকছে আর টাকা কামিয়ে সেটা পুষিয়ে দিতে চাইছে। রাতে ইউজেন লক্ষ্য করলো এক অচেনা মহিলা তাদের অ্যাপার্টমেন্টের দরজায় নক করছে। কয়েক মিনিট পরেই সাশা সেই মহিলার সাথে বেরিয়ে গেল। এই সময় আবার ফোন করে জিজ্ঞেস করলে সে কোথায় আছে। সাশা আবারও মিথ্যা বলল। সে বলল সে নাকি যাত্রী নিয়ে গাড়ি চালাচ্ছে। অস্থির হয়ে ওঠা ইউজেন আর সহ্য করতে পারল না। সে তার কলিগকে ডিউটি ধরিয়ে দিয়ে ঠিক করলো পরের কয়েকদিন সে সাশার পিছু নেবে, সব সত্যিটা সে জানবেই। স্বামী স্ত্রী কাজের বাইরে সাধারণত বাড়িতেই থাকে, ইদানিং তারা একসাথে মানুষের দোষ ধরছে, ব্ল্যাকমেল করছে। ইউজেন কিছুতেই মেলাতে পারছে না, যদি সে সত্যিই পরকীয়া করে থাকে তবে সে কখন কোথায় অন্য কোনো মহিলার সাথে পরিচিত হলো। সে সাশার স্টাডি রুমে সব তন্নচান্ন করে খুঁজছে কোনো প্রমাণ পাওয়ার জন্য। আর সত্যি বলতে সে একটা প্রমাণ পেয়েই গেল। ছবির সেই মহিলার সাথে সিসি ক্যামেরার সেই মহিলার হুবহু মিল আছে। এখন আর বিশ্বাস না করে উপায় নেই। ইউজেন এতদিন ট্যাক্সি চালানো, ব্ল্যাকমেল করা সবই তো প্রমাণের উপর ভিত্তি করেই করেছে। একটা ছবি দিয়ে তো সব প্রমাণ হয় না। সে নিজের চোখে সাশার সাথে ওই মহিলার ডেট করা দেখতে চায়। ইউজেন অনেক টাকা খরচ করে একটা স্পোর্টস কার ভাড়া করলো যাতে সে অনায়াসে সাশার পিছু নিতে পারে। ইউজেনের প্রেমের রাস্তা খুব একটা সহজ ছিল না। আগের প্রেমিকগুলো সব বাজে ছিল। সাশা তখন তাকে কথা দিয়েছিল যে সে কখনো তাকে কষ্ট দেবে না। আর এই সরলতা, সততা আর দয়ার কারণেই ইউজেন সাশাকে বেছে নিয়েছিল। দুজনে ওয়াদা করেছিল যদি কখনো তাদের মন বদলে যায় তারা একে অন্যকে সব খুলে বলবে। কিন্তু সেই শপথ কখন যে গোপনে বদলে গেল। কেন তার জীবনে আসা সব পুরুষই চিট করে? ইউজেন দেখলো সাশা একটা একটা করে যাত্রী নামাচ্ছে, আবার টাকা কামানোর জন্য মানুষের অপমানও সহ্য করছে। অথচ সাশা তো সিউল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল। বেঁচে থাকার তাগিদে সে তার সব সম্মান আজ বিসর্জন দিয়েছে। মাঝরাতের পর সাশা সব সময়কার মতো ফ্লাইওভারের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। গাড়ির রেডিওতে একটা চেনা সুর ভেসে এলো। সেই সময় এই গানটা শুনেই সে ওই মহিলার সাথে প্রথম পরিচিত হয়েছিল।
সময়টা 1 বছর আগের। একটা সেলফ সার্ভিস কার ওয়াশে পাশের গাড়ির এক চশমা পরা মেয়ে সাসার কাছে টায়ার ক্লিনারের জন্য সাহায্য চাইল। সে খুব ভদ্রভাবে বলল যে সে এর জন্য টাকা দিতে পারবে। সাসা খুব ভদ্রভাবে তাকে সাহায্য করলো এবং অবশিষ্ট প্রায় পুরো বোতলটাই তাকে দিয়ে দিল, একদম ফ্রি। গাড়ি ধোয়া শেষ হলে মেয়েটি কৃতজ্ঞতা প্রকাশ করতে সাসাকে সাহায্য করতে এগিয়ে এলো। গাড়ি মোছার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল যে তারা দুজনই খুব খুঁতখুঁতে এবং নিজের জিনিসপত্র খুব যত্ন করে গুছিয়ে রাখে। তার আগে সাসা নিজেই ছোট একটা ব্রাশ দিয়ে টায়ারগুলো খুব নিপুণভাবে পরিষ্কার করছিল। হয়তো সেই চশমা পরা মেয়েটি এই লোকটার এমন সূক্ষ্ম কাজের ধরন দেখেই তার কাছে ক্লিনার চাইতে এসেছিল। কার ওয়াশ থেকে বেরিয়ে আসার পর ভেবেছিলাম তাদের দুজনের পথে হয়তো আর কখনো দেখা হবে না, কিন্তু ভাগ্য অন্যরকম ছিল। একদিন বাড়ি ফেরার পথে হঠাৎ খেয়াল হলো চশমা পরা সেই মেয়েটি আসলে পাশের ফ্ল্যাটেই থাকে। দুজন সহজভাবে একে অপরকে দেখে মাথা নিচু করে শুভেচ্ছা জানালো, কিন্তু অদ্ভুতভাবে তাদের দুজনের কেউই নিজের সঙ্গীকে এই মজার কাকতালীয় ঘটনার কথা বলল না। মেয়েটির নাম মিনসু, সেও বিবাহিত। তার স্বামী শহরের বাইরের একটি টেক পার্কে কাজ করে। যাতায়াতের অসুবিধার কারণে সে শুধু সপ্তাহান্তেই বাড়িতে ফেরে। তারা দুজনে এখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু মিনসুর স্বামীর বোধহয় শারীরিক কিছু সমস্যা আছে। প্রতিবার শারীরিক সম্পর্কের জন্য তাকে ওষুধের ওপর নির্ভর করতে হয়। যদিও মিনসু কৃত্রিমভাবে বাচ্চা নেওয়া বা আইভিএফ পদ্ধতিতে খুব একটা আগ্রহী নয়। তার মনে হয় ওভাবে গর্ভধারণ করলে সে নিজেকে অনেকটা গর্ভধারণের যন্ত্র বা বেবি মেকিং মেশিনের মতো মনে করবে। স্বামী তার সিদ্ধান্তকে সম্মান করে। প্রতি উইকেন্ডে সে সময় মতো বাড়িতে ফেরে, দুজন সময় কাটায়, আবার সোমবার সে চলে যায়। এভাবে চলতে চলতে মিনসুর কাছে এখন পুরো বিষয়টি অনেকটা আইভিএফ বা যান্ত্রিক পদ্ধতির মতোই মনে হয়। তার মনে হয় তারা দুজন যেন কোনো প্রাণীর মতো কেবল প্রজননের জন্য মিলিত হচ্ছে। এদিকে সাসা যে পাশের ফ্ল্যাটেই থাকে তা জানার পর টায়ার ক্লিনার ধার দেওয়ার কৃতজ্ঞতা হিসেবে মিনসু সৌজন্যবোধ থেকেই তা ফেরত দিতে এলো। পরের বার সে বিয়ার নিয়ে এলো, বলল সুপার শপে বাই ওয়ান গেট ওয়ান চলছিল। তার পরের বার সে অর্ধেক তরমুজ নিয়ে এলো। আমরা সবাই জানি কোরিয়াতে তরমুজ বেশ দামি। মিনসু বলল সে তরমুজ খুব ভালোবাসে, কিন্তু একা থাকে বলে পুরো তরমুজ কিনে খাওয়া সম্ভব হয় না। সাসা যদি অর্ধেকটা নিয়ে নেয় তবে তারও উপকার হয়। বাহ, এত দামি ফল! এখন এর প্রতিদান হিসেবে সাসা মিনসুকে বাসায় ডেকে নিল চা খাওয়ার জন্য। কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয় সেজন্য সাসা শখ করে সদর দরজাটা খোলা রেখে দিল, যাতে পরিবেশটা পরিষ্কার ও স্বচ্ছ থাকে। কথা বলতে বলতে মিনসু খেয়াল করল যে সাসার বাসায় বাজে একটা গন্ধ। এই পুরনো বিল্ডিংগুলোর ড্রেনেজ সিস্টেমের সমস্যা, এটা খুব সাধারণ ব্যাপার। বিশেষ করে গরমের দিনে গন্ধটা অসহ্য হয়ে ওঠে। সাসা জানাল এই সমস্যার সমাধানের জন্য সে ইন্টারনেটে অনেক রিসার্চ করেছে। মিনসুকে তখন সেটা শিখতেই হতো, কিন্তু সমাধানের উপায়গুলো ছিল কিছুটা জটিল। সাসা সোজা মিনসুর বাসায় গিয়ে হাতে কলমে সব বুঝিয়ে দিল। ড্রেনের সমস্যা দেখার পর সাসা খেয়াল করল মিনসুর ঘরটা কতটা পরিষ্কার। বাথরুমের কোনো খাঁজেও একটু শ্যাওলা বা দাগ নেই। সাসা মিনসুকে এই পরিচ্ছন্নতার রহস্য জিজ্ঞেস করল। মিনসু তখন একটা বুদ্ধি দিল, তারা যদি একে অপরের বাসা পরিষ্কারে সাহায্য করে কেমন হয়? এক সপ্তাহ তোমার বাসা, পরের সপ্তাহ আমার বাসা। এমনিতে তো পরিষ্কার করতেই হয়, দুজন মিলে করলে তাড়াতাড়ি হবে, আর নতুন নতুন পরিষ্কারের ট্রিক্সও শেয়ার করা যাবে। সাসা রাজি হয়ে গেল। এভাবেই ব্যাকগ্রাউন্ডে মৃদু গান বাজিয়ে তারা দুজনে মিলে ঘর গোছাতে শুরু করল। দুজনই খুব লাজুক প্রকৃতির, তাই এই এক ধরনের অঘোষিত অস্বস্তি আর উত্তেজনার আমেজ তারা দুজনেই খুব উপভোগ করছিল। অথচ তাদের স্বামীদের কেউই ঘুণক্ষরেও জানে না যে তাদের অনুপস্থিতিতে বাসায় কেউ এসেছিল। ইউজেন বরং খুব খুশি ছিল, কারণ প্রতিবার নাইট শিফট শেষে বাড়ি ফিরে সে দেখত বিছানাগুলো কি চমৎকারভাবে গোছানো আর নরম হয়ে আছে। সাসা আর মিনসু তাদের এই সাপ্তাহিক পরিষ্কারের রুটিন চালিয়ে যেতে লাগলো। তাদের এই লুকোচুরি করা ঘনিষ্ঠতাটা ছিল দেখার মতো। দুজন একই সাথে ঘর গোছানোর কাজ করছে, আবার সঙ্গীর অগোচরেই একজন আরেকজনের শরীরের দিকে চুরি করে তাকাচ্ছে। বাইরে থেকে তাদের দেখে মনে হচ্ছে খুব স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে মনের মাঝে ঝড় বইছে। এই গভীর বোঝাপড়াটা হঠাৎ করেই দরজায় সিকিউরিটি কোডের বিচ্ছিরি শব্দে ভেঙে গেল। মিনসুর স্বামী সময়ের আগেই বাড়ি ফিরে এসেছে। এই মুহূর্তে যদি তাদের মনের মাঝে কোনো অসৎ উদ্দেশ্য না থাকতো, তবে মিনসু নির্দ্বিধায় পরিচয় করিয়ে দিতে পারত যে পাশের বাসার প্রতিবেশী সাহায্য করতে এসেছে, কিন্তু তারা তা করল না। সাসা তড়িঘড়ি করে একটা জায়গায় লুকিয়ে পড়ল, আর মিনসুও তাড়াতাড়ি দরজা বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল। স্বামী খেয়াল করল অনেকদিন ধরে বাচ্চা হচ্ছে না, তাই সে একটু বাড়তি সময় নিয়ে বাড়িতে এসেছে। বাড়িতে এসে সে খুব খুশির সাথে তার নতুন কেনা অন্তর্বাস দেখাতে গেল। মিনসু খুব অস্বস্তিতে পড়ে গেল। সে চাইছিল কোনো একটা বাহানা বানিয়ে স্বামী যেন বাইরে চলে যায়, কিন্তু তেমন কোনো যৌক্তিক কারণ না পেয়ে সে অসংলগ্ন কথাবার্তা বলতে লাগলো। বারান্দায় লুকিয়ে থাকা সাসা ভয়ে শ্বাস নেওয়ার সাহসও পাচ্ছিল না। নিচে উতো যখন তার পা অবশ হয়ে এলো, মিনসু
অবশেষে ভেতরে এলো। সে কৌশলে তার স্বামীকে খাওয়ার সাথে 2টি ঘুমের ওষুধ খাইয়ে দিল। অতিরিক্ত ওষুধে সে গভীর ঘুমে তলিয়ে গেল। সাসা অবশেষে মুক্তি পেল, কিন্তু বাইরে বেরিয়ে আসার পর সে বুঝতে পারল পরিস্থিতি কতটা গুরুতর। যদি তার কোনো অন্যায় না থাকে তবে সে কেন এভাবে লুকিয়েছিল। সে মিনসুকে সাফ জানিয়ে দিল এরপর থেকে তারা আর এভাবে ঘর গোছাতে আসবে না। সেই দিনটির পর থেকে তাদের আর কোনো যোগাযোগ ছিল না। মাঝে মধ্যে কারো আসে দেখা হলে সাসা সচেতনভাবে এড়িয়ে চলত। এরপর সাসা আর ইউজেন মিলে মানুষের ব্ল্যাকমেল করার নোংরা পথে নামিল। সাসা পালানোর সময় আঘাত পেল। জ্ঞান ফেরার পর তার মনের মণিকোঠায় মিনসুর মুখটা ভেসে উঠল। হয়তো কোনো দুর্ঘটনার পর মানুষ এমন কোনো সম্পর্কের আশ্রয় খুঁজতে চায়। সে নিজেকে আর ধরে রাখতে না পারলে মিনসুকে ফোন করল। আহত সাসাকে দেখে মিনসু খুশিই হলো, কারণ সে জানত এভাবে না হলে সাসা কখনোই তাকে ফোন করত না। দুজনে অনেকদিন পর আবার হাঁটতে বের হলো। হয়তো আগের মতো আবার তাদের ঘর পরিষ্কারের সেই রুটিন ফিরে আসবে। বর্তমানের ঘটনায় ফিরে আসি। ইউজেন তখনও চোখ বড় বড় করে ফ্লাইওভারের নিচে থাকা সাসার দিকে তাকিয়ে আছে। ভালো করে দেখার জন্য সে গাড়ি নিয়ে জায়গাটি ঘিরে রেখেছে। এমনকি জরিমানা গুনতেও তার আপত্তি নেই। কিছুক্ষণ পর সাসা সেখান থেকে চলে গেল। প্রথমে সে ফার্মেসিতে গেল, তারপর নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে বিল্ডিংয়ে ঢুকলো। ইউজেন অবাক হয়ে দেখল সাসা নিজের বাসায় নয় বরং পাশের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিনসু, আমি এখানে এসেছি। ইউজেন তাদের কথাবার্তা শুনছিল। নিজের স্বামীকে অন্য কোনো মহিলার ঘরে ঢুকে যেতে দেখে তার মনে হলো কেউ তাকে বোকা বানিয়ে খেলছে। সবসময় আক্রমণাত্মক মেজাজে থাকা ইউজেন এই মুহূর্তে যেন সাহস হারিয়ে ফেলল। দরজায় ধাক্কা দেওয়ার সাহস তার হচ্ছিল না, কারণ সে কোনোভাবেই সহ্য করতে পারবে না যে তার স্বামী কোনো পরকীয়ায় লিপ্ত পুরুষের মতো অগোছালো হয়ে কাপড় পরছে। কিন্তু ভেতরে কি হচ্ছে তা জানার তীব্র কৌতূহল তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই সে ভাবল তাদের বাধ্য করবে বাইরে বেরিয়ে আসতে। চরম মানসিক পরিস্থিতির শিকার ইউজেন তখন এমন একটা বুদ্ধি করল যে সে দরজা জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করল। সে গিয়ে 1 ড্রাম পেট্রোল নিয়ে এলো এবং দরজার সামনে ছড়িয়ে দিল। কিন্তু আগুন জ্বালানোর ঠিক আগ মুহূর্তে তার চোখের সামনে পুরনো দিনের স্মৃতি ভেসে উঠল। মনে পড়ল সাসা যখন প্রথম ইউজেনের বাসায় গিয়েছিল তখন তাদের ভালোবাসা ছিল কত গভীর। সাসা যদিও সেদিন কাজ শেষে ক্লান্ত ছিল, তবুও সে নাওয়া খাওয়া ভুলে সেজেগুজে একতরা ফুর হাতে নিয়ে ইউজেনের সাথে দেখা করতে গিয়েছিল। আর ইউজেন, সে তো ঘরকন্না সামলাতে একদমই দক্ষ নয়, কিন্তু সাসা আসছে বলে সে প্রাণপণে ঘর পরিষ্কার করেছিল। তারা দুজনে মিলে ডিনার করার পরিকল্পনা করেছিল, যদিও তা ছিল বাইরের খাবার। প্রিয়জনের সাথে দেখা করার জন্য তাদের এই ছোট্ট প্রস্তুতিগুলোই ছিল তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। সাসা স্বভাবগতভাবে একটু লাজুক আর গম্ভীর প্রকৃতির। এমন একটা সুন্দর সন্ধ্যায় সে ইউজেনের কাছাকাছি আসতে চাইলে আগে অনুমতি চাইত। আমি কি তোমার হাতটা ধরতে পারি? কিন্তু ইউজেনের পছন্দ ছিল সরাসরি। তার মতে ধরতে চাইলে ধরো, চুমু খেতে চাইলে দাও, এত ইতস্তত করার কি আছে। তবে এসব সত্ত্বেও ইউজেন সাসার এই লাজুক, সাবধানী আর মার্জিত আচরণই পছন্দ করত, কারণ ইউজেনের আগের প্রেমিকগুলো ছিল সব জঘন্য। সাসার এই লাজুক স্বভাব তাকে এক ধরনের নিরাপত্তার অনুভূতি দিত। অন্যদিকে সাসা তার লাজুক স্বভাবের কারণে সবসময় এমন কাউকে খুঁজত যে প্রেমের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারবে। দুজন যেন একে অপরের পরিপূরক ছিল। সবাই ভাবত তারা পৃথিবীর সেরা জুটি। কিন্তু বিয়ের 3 বছর পর তাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করলো। সাসা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যায় পড়ছিল। ইউজেন যতই চেষ্টা করুক না কেন সাসা যেন কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। সে সন্দেহ করছিল হয়তো সেই সময় সে যে চুল পড়ার ওষুধ খাচ্ছিল সেটার কারণেই এমনটা হচ্ছে, কারণ চুল পড়ার ওষুধের উপাদান হরমোন নিয়ন্ত্রণ করে, আর সেটা হয়তো পুরুষত্বকে প্রভাবিত করছিল। তারা আলোচনা করে সিদ্ধান্ত নিল বাইরের সৌন্দর্য বা চুল পড়া রোধ করাই আগে জরুরি। শারীরিক মিলনের বিষয়গুলো না হয় পরে দেখা যাবে। ইউজেন তখন সাসাকে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের আবেগ ফিকে হতে শুরু করলো। বারবার ব্যর্থতার কারণে ইউজেন আর আগের মতো উৎসাহী ছিল না। আর সাসা তো এমনিতেই সবকিছুতে অনুমতি নেওয়া মানুষ। বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর তারা সাহস হচ্ছিল না। আকাঙ্ক্ষা পূরণের উপায় না থাকায় রাতগুলো তাদের কাছে দীর্ঘ মনে হতো। সাসা এরপর থেকে কম্পিউটারে গেম খেলার অজুহাতে অন্য রুমে চলে যেত। হয়তো সেখানেই সে নিজেকে সামলে নিত। ধীরে ধীরে এভাবে অভ্যাস হয়ে যাওয়ায় সাসা আর হাত ধরতে চাইতো না, ইউজেনও আর এগিয়ে আসতো না। আর এভাবেই তাদের সম্পর্কের সেই চূড়ান্ত অবনতি ঘটল। সমস্যার সমাধানের চেষ্টা যে তারা করেনি তা নয়। ইউজেন সেক্সি অন্তর্বাস পরে সাসাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। পরের দৃশ্যে দেখা যায় লিপস্টিক সব ছড়ানো ছিটানো। বোঝা যাচ্ছে দুজনে অনেক চেষ্টা করেছিল, কিন্তু সাসা কিছুতেই সাড়া দিতে পারল না। ইউজেনের মনে হলো তার কি আকর্ষণ কমে গেছে। আগে তো একটা সাধারণ টি শার্ট পরা থাকলেও সাসা তার জন্য পাগল ছিল, অথচ আজ এত কিছু করেও সে ব্যর্থ। তার মনে হলো সাসা তাকে আর ভালোবাসে না। অন্যদিকে সাসা মনে করছিল পুরুষ হিসেবে সে বারবার ব্যর্থ হওয়ায় তার আত্মসম্মান ধুলোয় মিশে গেছে। সে এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার উপর ইউজেনের এই অভিমান বা জেদ সহ্য করার মতো ক্ষমতা তার ছিল না। সে কি করে সান্ত্বনা দেবে যখন সে নিজেও জানে না সে কখন স্বাভাবিক হতে পারবে। ঝগড়া আরও বাড়ল। শেষমেশ ইউজেন ঘর ছেড়ে বেরিয়ে এলো।
এলো। বর্তমানে ফিরে আসি। ইউজেন দরজার সামনে পেট্রোল ঢেলে দিলেও ম্যাচবক্স বের করার পর তার মনে হলো এটা সত্যিই খুব পাগলামি। শান্ত হয়ে সে দেশলাই কাঠিটা ফেলে দিল। সেটা পড়ার সময় একটা তাকের ওপর আছড়ে পড়ল। সেই তাকের দিকে তাকিয়েই ইউজেন হঠাৎ একটা নতুন বুদ্ধি পেল, যা দিয়ে আগুন ছাড়াই সে প্রমাণ করতে পারবে সাশা পরকীয়া করছে কি না। বুদ্ধিটা মাথায় আসতেই সে পানি দিয়ে করিডোরটা পরিষ্কার করে ফেলল। এরপর সে আজ রাতে তোলা ছবিগুলো প্রিন্ট করল এবং সাশার লেখা ব্ল্যাকমেল লেটারটি বদলে ফেলল। সে মিনসুকে 3 কোটি টাকা চেয়ে চিঠি দিল। যদি তারা স্রেফ সাধারণ বন্ধু হয় তবে এই চিঠি কোনো অর্থই বহন করবে না, কারণ ছবিগুলোতে কোনো আপত্তিকর দৃশ্য ছিল না। কিন্তু যারা সত্যিকারের অপরাধী তারাই ভয় পাবে এবং টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে চাইবে। চিঠি পাওয়ার পর মিনসু ভয় পেয়ে গেল এবং নির্দেশ অনুযায়ী টাকা ভর্তি ব্যাগটি সেই তাকের ওপর রেখে দিল। ইউজেন ওপরের তলা থেকে পুরো দৃশ্যটি দেখছিল। মিনসু চলে যাওয়ার পর সে একটি ফিশিং রড বা ছিপ দিয়ে ব্যাগটি তুলে নিল। মাছ ধরার ছিপ ব্যবহার করার উদ্দেশ্যই ছিল এটি। পুরো বিষয়টি ছিল একটা পাতা ফাঁদ। ব্যাগ হাতে পাওয়ার পরও ইউজেন সাথে সাথে খোলেনি। সে আশা করছিল ভেতরে যেন টাকা না থাকে। ব্যাগ নিয়ে সে বাসায় ফিরল। সাশা তখন কাপড় গুছাচ্ছিল। এই হলুদ ব্যাগটি দেখে সাশা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা ইউজেন কবে কিনেছে? ইউজেন ঠান্ডা গলায় বলল, এটা সে এক অন্য মহিলার কাছ থেকে ব্ল্যাকমেল করে পেয়েছে, যে মহিলাটি একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে পরকীয়া করছিল। আর মজার বিষয় হলো সেই মহিলাটি তাদেরই বিল্ডিংয়ের বাসিন্দা। কথাটা শুনেই সাশা বুঝে ফেলল ইউজেন আসলে তার কথাই বলছে। তবে ব্যাগের ভেতর কি সত্যিই টাকা ছিল? সাশা ভাবল ইউজেন অন্য কোনো শর্ত দিয়ে মিনসুকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছে। সে জোর দিয়ে বলল সে কোনো পরকীয়ায় জড়ায়নি। উল্টো সে বলল বিশ্বাসের কথা যদি বলতেই হয় তবে ইউজেন নিজেই প্রতারণার জন্য লজ্জিত হওয়া উচিত। কথাটা শোনা মাত্রই ইউজেনের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে ভেবেছিল সেই পুরনো ঘটনাটা চিরদিনের মতো চাপা দেওয়া পড়ে গেছে, কিন্তু সাশা আসলে তা জানত। 2 বছর আগের ঘটনা। সেদিন ইউজেন সেক্সি অন্তর্বাস পড়ে সাশাকে প্রলুব্ধ করার পর তাদের ঝগড়া হয়। রাগে ইউজেন ঘর ছেড়ে চলে গিয়েছিল। গভীর রাত, যাওয়ার জায়গা নেই। হঠাৎই সে তার প্রাক্তনের ফোন নম্বর খুঁজে পেল। উত্তেজিত মাথায় সে কল বাটন টিপে দিল। বুঝতে পেরে ফোন কাটার আগেই ওপাশ থেকে রিং বেজে উঠল। সেদিন প্রাক্তন প্রেমিক ফোনে বলেছিল যে সে একটা বিলাসবহুল হোটেলের রুম বুক করেছে এবং ইউজেনকে দেখা করতে বলল। ইউজেন সেই ডাকে সাড়া দিয়ে সেখানে চলে গেল। আগে যেমনটা বলেছি, ইউজেনের সব প্রাক্তন প্রেমিকই ছিল বদমাইশ, আর এজন তো তাদের মধ্যে সব থেকে খারাপ। সে নিজেও এখন বিবাহিত, কিন্তু তারপরও ইউজেনকে এভাবে ডাকে। ইউজেনের মন খারাপ দেখে সে সান্ত্বনা দিল আর বলল, বিবাহিত জীবন সবার জন্যই খুব যন্ত্রণাদায়ক। ইউজেন যেন এক মুহূর্তের জন্য মনের সব জমে থাকা ক্ষোভ বের করার একটা রাস্তা পেয়ে গেল। সাশা যেমন সৎ আর ভদ্র, তার সাথে ঝগড়া করা বা রাগ দেখানো যায় না। মনে যত ক্ষোভই থাকুক, পেট ভরে গালি দেওয়া সম্ভব হয় না। কিন্তু প্রাক্তন প্রেমিকের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। দেখা মাত্রই প্রচুর গালাগাল দেওয়া যায়। ইউজেনও তাই করল। 2-1টা গালাগাল দিয়ে যেন হালকা হলো। তাছাড়া ওই ছেলেটা ছিল খুব সরাসরি। সে কোনো ভনিতা না করেই বলল যে সে ইউজেনকে পেতে চায়। অথচ বিপরীতে ইউজেন যখন সেক্সি অন্তর্বাস পরে, মেকআপ করে, সব ধরনের চেষ্টা করেও সাশাকে উত্তেজিত করতে পারল না, তখন এই প্রাক্তন প্রেমিক তাকে এভাবে গুরুত্ব দেওয়ায় ইউজেন নিজেকে সামলাতে পারল না। সে তো বাসা থেকে কাঁদতে কাঁদতে কোনো মতে বেরিয়ে এসেছিল। চুলো চুলো অবস্থা, সাধারণ পোশাকে থাকা সত্ত্বেও প্রাক্তন প্রেমিক তাকে বলল যে এই অবস্থাতেও সে আগের মতোই আকর্ষণীয়। সেই মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে দুজন শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ল। ইউজেন ভেবেছিল এই গোপন কথা তৃতীয় কেউ জানে না, কিন্তু সাশা তাকে খুব ভালোবাসত। তাই সে চিন্তিত হয়ে আড়ালে আড়ালে পিছু নিয়েছিল। সে দেখল ইউজেন হোটেলে ঢুকল। সাশা বলল, সেদিন আমি তোমার জন্য চিন্তিত ছিলাম বলেই পিছু নিয়েছিলাম। ওই হোটেলটা খুব ভালো ছিল। আমি হোটেলের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অনেক কিছু ভেবেছি। আমি কি তোমার পিছু পিছু ভেতরে ঢুকবো, নাকি আমি এমন কিছু না জানলেই ভালো হতো? তোমার উচিত ছিল আমাকে ডাক দেওয়া। সাশা, তুমি এমনটা কেন করলে? 1 ঘন্টা অপেক্ষা করে তুমি সেখান থেকে বেরিয়ে এলে। সেদিন তুমি কার সাথে ছিলে? ইউজেন বলল, আমি শুধু এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। সাশা চিৎকার করে বলল, তুমি হোটেলে শুধু বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলে? তোমরা কি শারীরিক সম্পর্ক করেছো? ইউজেন কাঁদতে কাঁদতে বলল, আমি যদি সত্যিটা বলি, তুমিও কি তখন তোমার অপরাধ স্বীকার করবে? সেদিনকার সেই প্রবল বৃষ্টির ধারা যেন সাশার হৃদয়ে গিয়ে পড়ল। অনলাইনে একটা কথা আছে না, প্রিয়জনকে হারানো মানেই কোনো একটা ঝড় নয়, বরং সারা জীবনের এক ভেজা অনুভূতি। ইউজেন আগেই বলেছিল, দাম্পত্য জীবন অনেকটা আবহাওয়ার মতো, কখনো রোদ, কখনো মেঘ। এই মুহূর্তে দুজনেরই ভেতরটা যেন কান্নায় ভেঙে পড়ল। তাদের সম্পর্ক যেন চোখের জল ফেলছিল। ইউজেন বলল, যদি সে তার হোটেলের ঘটনাটা স্বীকার করে, তবে সাশা কি মিনসুর সাথে তার সম্পর্কের কথা সত্যি বলবে? সাশা মাথা নাড়ল। ইউজেন তখন স্বীকার করল, হ্যাঁ,
প্রাক্তন প্রেমিকের সাথে সে শারীরিক সম্পর্ক করেছিল, কিন্তু সেটা ছিল কেবলই একবার, কোনো ভালোবাসা ছাড়া। কথা শেষ হতেই সাসা তাকে নোংরা বলে গালি দিল। একই সাথে সে অস্বীকার করল, সে জোর দিয়ে বলল সেই রাতে সে শুধু মিনসুর বাসায় ওষুধ পৌঁছে দিতে গিয়েছিল। সে শুধু স্বীকার করল যে সে মিনসুকে পছন্দ করত, কিন্তু তাদের সম্পর্ক ছিল কেবল ঘর পরিষ্কার করার মতো একটা ক্লিনিং পার্টনারশিপ। ইউজেন তখন বুঝতে পারল এতদিন তার বাসা যে এত পরিচ্ছন্ন ছিল সেটা আসলে সাসা আর অন্য কোনো মহিলার সম্মিলিত ফসল। নিজের বিছানার চাদর, বালিশ, কাপড়, প্রসাধনী সবকিছু যখন সেই অন্য মহিলা স্পর্শ করেছে, তখন ইউজেন নিজের ঘরটাকেও নোংরা মনে করতে শুরু করলো। এখন আপনারাই বলুন, মানসিক প্রতারণা নাকি শারীরিক প্রতারণা, কোনটা বেশি জঘন্য? ঝগড়ার মাঝেই হঠাৎ বাইরে থেকে জানালার কাছে পাথর এসে পড়ল। হতে পারে তারা আগে যাদের ব্ল্যাকমেল করেছিল তারা প্রতিশোধ নিতে এসেছে। সাসা সুযোগ বুঝে ব্যাগটা নিয়ে মিনসুকে ফেরত দিতে দৌড় দিল। সে তার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চায়। ইউজেন চিৎকার করে বলল, এটা তাদের পরকীয়ার প্রমাণ, এটা দেওয়া যাবে না। দুজনের কাড়াকাড়িতে সাসা অ্যাপার্টমেন্ট ছেড়ে গাড়িতে করে বেরিয়ে গেল। কিন্তু ইউজেন তো স্পোর্টস কারে। সাসা যত জোরেই গাড়ি চালাক, ইউজেন তাকে ধরে ফেলল। সাসার গাড়িকে ধাক্কা দিয়ে সে আটকে দিল। ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর ইউজেন ভাবল, থাক, টাকার আর দরকার নেই। ঘটনার এখানেই ইতি হল। এই ন্যাক্কারজনক ঘটনার পর দুজনের ডিভোর্স হয়ে গেল। 7 মাস পর তাদের বাড়িটি বিক্রির জন্য একজন ক্রেতা পাওয়া গেল, একটি নতুন বিয়ে করা দম্পতি। বাড়িটি দেখে যখন তারা বেরোচ্ছে, ঠিক তখনই দেখল একজন লোক এসে দেয়ালে লাল রং ছেটাচ্ছে। সে জানতে পারল পুরনো ভাড়াটিয়ারা আগেই চলে গেছে। তখন সে নিচে গিয়ে তার সঙ্গীকে খুঁজছিল, আর সেই সঙ্গীটি আর কেউ নয়, সেই ডেলিভারি বয় বা কুরিয়ার সার্ভিসের লোকটা। সেই ডেলিভারি বয় বা কুরিয়ার সার্ভিসের লোকটা আসলে তাদের ওপর প্রতিশোধ নিতে এসেছিল, কারণ তাদের কর্মকাণ্ডের জন্য সে খুব বিপদে পড়েছিল। মনে আছে সেই 500 বোতল মিনারেল ওয়াটার? সেগুলো বয়ে আনার সময় তাদের হাত ব্যথা হয়ে অবশ হয়ে গিয়েছিল, আর সেই কষ্ট থেকেই সে তাদের ওপর রেগেছিল। এটা কি খুব হাসির বিষয়? না, মোটেও না। কুরিয়ার সার্ভিসের সেই লোকটার কাছে এটা ছিল আস্ত একটা দুর্যোগ। ডিভোর্সের পর সাসা তাদের গ্রামের বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে সে তার বাবার সাথে স্ট্রবেরি চাষে সাহায্য করছে। সে যেন নিজেকে প্রতিনিয়ত শাস্তি দিচ্ছে। এমনকি বাড়িতেও ঘুমাতো না। খাওয়া দাওয়া আর থাকা সবই চলতো গাড়িতে। হয়তো সে ভেবেছিল ডিভোর্স হয়ে যাওয়ার পর, ইউজেনকে ছেড়ে আসার পর তার আর কোনো ঘর নেই। তাদের আগের ফ্ল্যাটটি 620 মিলিয়ন কোরিয়ান ওয়ানে বিক্রি হয়েছিল। কেনার সময় দাম ছিল 700 মিলিয়ন, অর্থাৎ এতে তাদের 80 মিলিয়ন ওয়ান লস হয়েছে। তবে যদি ব্ল্যাকমেল করে পাওয়া টাকাগুলো হিসেব করি, বন্ধুর কাছ থেকে 30 মিলিয়ন, ব্যাংক কর্মকর্তার কাছ থেকে 7 মিলিয়ন, সবজিওয়ালার কাছ থেকে 43 মিলিয়ন, জিজির দামি ব্যাগ আর স্বর্ণের পাখি থেকে প্রায় 40 মিলিয়ন, আর মিনসুর কাছ থেকে 30 মিলিয়ন, এই সব টাকা যোগ করলে দেখা যায় শুরুতে কেনা সেকেন্ড হ্যান্ড গাড়ির খরচ আর গোয়েন্দাগিরির খরচ বাদ দিলে লসের অঙ্কটা ঠিক সমান সমান হয়ে গেছে। ইউজেন আগে যা বলেছিল ঠিক তাই হলো। বাড়ি বিক্রির পর এই উপায়েই তারা হিসেব সমান করে নিল। যেহেতু বাড়িটি দুজনের নামে ছিল, তাই বিক্রির দিন দুজনকেই উপস্থিত হতে হয়েছিল। লেনদেনের দিন দুজনই আগে ভাগে চলে এলো। তারা শেষবারের মতো তাদের সেই পুরনো দিন কাটানোর জায়গাটা একটু দেখে নিতে চেয়েছিল। যেহেতু দুজনেই এসেছে, তাই ভাবলো একটা খাবার খেয়ে নেওয়া যাক। ইউজেনের কিছু কথা ছিল। সে সাসাকে বলল, শুধু খাবার খেতে, মাথা না তুলতে। আমাদের যখন এই প্রথম ফ্ল্যাটটা কিনলাম, তখন কত কিছুই না মনে পড়ছে। কোনো ভয় ছিল না, আমরা হাসি মুখে সব ঋণ কাঁধে নিয়েছিলাম। এই ফ্ল্যাটটা পেয়ে কি যে খুশিই না ছিলাম। সেই সময়টা আমরা একে অপরকে কত পছন্দ করতাম, অথচ কি থেকে কি হয়ে গেল। আমি অনেক কিছু ভেবেছি। সেই ভাবনার মধ্যে একটা ছিল, তোমাকে আমার জীবন থেকে বিদায় দিতেই হবে। আমি হয়তো সব ভুলে সামনে এগিয়ে যাব। আমার সিদ্ধান্ত হয়তো সেটাই ছিল, আর সেই সিদ্ধান্তের জন্য আমাকে যা যা করার প্রয়োজন আমি তা করেছি। আমি সব বুঝেছি, আমি এখন সেটাই করব। দুঃখিত চাচা, আমাদের এই সম্পর্কের এই পরিণতির জন্য আমিই দায়ী। তুমি যতই আমার পেছনে ছায়ার মতো লেগে থাকো না কেন, আমারও এমনটা করা উচিত হয়নি। আমি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি ভেবেছিলাম তুমি সব সময় আমার পাশে থাকবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমি তোমার মতো এত ভালো আর মেধাবী একজন মানুষকে নষ্ট করে ফেলেছি। আমি খুব লজ্জিত। আমাদের এই 6 বছরের সম্পর্কের জন্য তোমাকে ধন্যবাদ। আমি ভবিষ্যতে নিজের মতো করে বাঁচার চেষ্টা করব। তুমিও ভালো থেকো। আমিও তোমার কাছে খুব দুঃখিত। এক সময় যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসত, তাদের এমন পরিণতি কেন হলো? ইউজেন সব দোষ নিজের কাঁধেই নিল। পুরো গল্পটা লক্ষ্য করলে দেখা যায়, ইউজেন আর সাসা আসলে একে অপরের পরিপূর্ণ পরিপূরক। ঘরের ভেতর সব কাজ সাসা করত। রান্নাবান্না থেকে কফি বানানো সব তার দায়িত্ব ছিল। আর ঘরের বাইরের দুনিয়ায়
ইউজেনি সিদ্ধান্ত নিত। মনে করে দেখুন, যখনই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, ইউজেনি সেটা করেছে। বন্ধুর কাছে টাকা চাওয়া, গাড়ি কেনা কিংবা পরকীয়া ধরার ফাঁদ পাতা। সাসা সবসময় বলতো, আরে এটা ঠিক হবে কিনা, থাক, না করলে হয় না। কিন্তু ইউজেন যখন জেদ ধরে কাজটা করে ফেলত, সাসা তখন চুপচাপ তার সুফল উপভোগ করত। অতিরিক্ত নৈতিকতা আর লাজুক স্বভাবের কারণে সে সম্পর্কে সব সময় নিষ্ক্রিয় বা প্যাসিভ ভূমিকা পালন করত। এমন স্বভাবের একজন মানুষ যখন ইউজেনের মতো সরাসরি কথা বলা মানুষের সাথে থাকে, তখন তাদের সম্পর্ক খুব ভালো হওয়ার কথা ছিল। কিন্তু প্রথাগত পুরুষতান্ত্রিক ধারণার চাপে, যেখানে মনে করা হয় পুরুষ বাড়ির কর্তা হবে, সাসা এই পরিবারে নিজেকে খুব দমবন্ধ অনুভব করত। সাসার সব দিক থেকে ইউজেনের চাপে পিষ্ট ছিল। সে নিজেকে গুছিয়ে উঠতে পারেনি, তাই বিছানাতেও সে ব্যর্থ ছিল। দিনের পর দিন এই দূরত্ব বেড়েছে। ইউজেনেরও সমস্যা ছিল। সে খুব চরমপন্থী ছিল, কোনো আত্মসংযম ছিল না, অন্যের আবেগের কথা খুব একটা ভাবত না। তাই দিন শেষে তাদের বিচ্ছেদের মূল কারণ হলো তাদের বিপরীতমুখী চরিত্র। তবে মজার বিষয় হলো, তাদের বিচ্ছেদের পর তারা যার সাথে সম্পর্কে জড়িয়েছিল, তারা ছিল ঠিক তাদেরই মতো। তাহলে কি বিপরীতমুখী মানুষের সাথে প্রেম করা উচিত, নাকি নিজেদের মতো মানুষের সাথে? খাবার খেয়ে বাড়ি বিক্রি করার পর সাসা আর ইউজেনের সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেল। তাদের উচিত অতীত ভুলে নতুন করে শুরু করা, কিন্তু বিচ্ছেদের পর তারা অন্য কোনো সঙ্গী খোঁজার চেষ্টা করেনি। বড়দিনের সময় সাসা তার বোনের আমন্ত্রণ নাকচ করে বাড়িতে একা কাটানোর সিদ্ধান্ত নিল। ঠিক সেই সময়ই সাসা সেখানে হাজির হলো। ঢুকেই সে ঘর গুছাতে শুরু করলো। 7 বছরের অভ্যেস তো আর একদিনে যায় না। তারপর তারা দুজনে মিলে মদ খেলো, পুরনো দিনের কথা মনে করলো, সেই পরকীয়া ধরার মজার স্মৃতিগুলো নিয়ে হাসাহাসি করলো। পরিবেশটা ধীরে ধীরে রোম্যান্টিক হয়ে উঠল, আর তারা একে অপরকে চুমু খাওয়া শুরু করলো। এবার সাসা নিজেই উদ্যোগ নিল। চুমু দিয়ে শুরু, চুমু দিয়ে শেষ। তারা কি আবার সংসার শুরু করছে? আমরা তো ডিভোর্স দিয়েছি, কিন্তু ডেটিং করতে তো কোনো মানা নেই। তা অবশ্য ঠিক। শেষের দিকে গল্পটা যেভাবে শেষ হলো, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল এই তিক্ত অভিজ্ঞতা থেকে তারা হয়তো পরিণত মানুষ হয়েছে, নিজেদের ভুলগুলো শুধরে নিয়েছে, তারা এখন আরও ভালো মানুষ। হয়তো তাদের একে অপরের জীবনে আর যায় না নেই, এমন সমাপ্তিও হতে পারত। তবে এই পুরো ড্রামা বা কমেডি সিরিজে এই মিলনটা হয়তো দর্শকদের জন্য স্বস্তিদায়ক ছিল। তবে ব্ল্যাকমেইলের টাকা বা সেই আইনি ঝামেলার কি হলো, সেটা আর দেখানো হলো না। নায়ক নায়িকাকে জেলে না পাঠিয়ে গল্পটা কিভাবে শেষ হলো সেটা দেখার বেশ ইচ্ছে ছিল। সাধারণত সাসপেন্স বা হরর গল্পই বেশি করি। হঠাৎ এমন সেক্স কমেডি ঘরানার গল্পে আপনারা হয়তো অভ্যস্ত নন। গত কয়েকদিন একটু বাছাই করতে সমস্যা হচ্ছিল। আপনারা এমনিতেই কর্মব্যস্ত জীবন কাটান। সারাদিন শেষে আমার চ্যানেলে এসে 40 মিনিটের দীর্ঘ বিশ্লেষণ দেখা আপনাদের জন্য ক্লান্তিকর হতে পারে। মানুষের মনের অন্ধকার কিংবা সমাজের চাপ নিয়ে কথা বলা আমি সবসময় ভয় পাই যে আপনাদের হয়তো বিরক্ত লাগছে। যাই হোক, আর বেশি বলবো না। আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনারা কি ধরনের সিনেমা বা ড্রামা দেখতে চান। আমি হয়তো সবাইকে উত্তর দিতে পারবো না, কিন্তু আমি সব পড়ব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। অনেক ধন্যবাদ, বিদায়।